জাদুঘর শব্দটির অর্থ হলো যে ঘরে আশ্চর্য এবং পুরাতন দ্রব্য সংরক্ষিত থাকে। সেদিক থেকেই কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর হলো ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। 1814 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। এখানে এলে আপনারা হাজার হাজার বছরের ইতিহাসের সংগ্রহ, বিভিন্ন প্রাচীন সময়ের মুদ্রার সংগ্রহ, ভাস্কর্য শিল্প, অলঙ্কার, নৃতত্ত্বের নমুনা, বিভিন্ন সময়ের জীবাশ্ম, কঙ্কাল, 4000 বছরের পুরানো মিশরীয় মমি, মুঘল চিত্রকর্ম ইত্যাদি আরও প্রাচীন সময়ের বহু সংরক্ষিত দ্রব্য দেখতে পাবেন। শিল্পকলা বিভাগ, নৃতত্ত্ব বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, এইরকম মোট 6টি বিভাগের ছোট বড় মিলিয়ে 60টি গ্যালারি এতে রয়েছে। আর এই জাদুঘরের সংগ্রহে রয়েছে প্রায় 1.5 লক্ষাধিক দ্রব্য। আপনারা বুঝতেই পারছেন, আপনারা যখন জাদুঘরে আসবেন বেশ কয়েক ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন। চলুন আজ আপনাদের সম্পূর্ণ জাদুঘরটা ঘুরিয়ে দেখাবো, তার সঙ্গে সঙ্গে জানাবো এখানে কিভাবে পৌঁছাবেন, জাদুঘরের প্রবেশ মূল্য কত, নতুন কি কি নিয়ম চালু হয়েছে, ভিডিওগ্রাফি করা যায় কিনা, এবং এর ভিতরে অবস্থিত ক্যাফেটেরিয়ায় সুলভ মূল্যে সুন্দর লাঞ্চ কিভাবে করবেন। এছাড়াও জাদুঘর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য। ভিডিও শেষে থাকছে একটি বোনাস টিপস যা আপনার জাদুঘর ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। আজ আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম। আমার সাথে আজকে আছে আমার স্টুডেন্ট প্রিন্স। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিট ব্রিজের নিচে। এখন আমরা বাসে করে, হাওড়া থেকে বাসে করে এলাম। আজকে সানডে, মেট্রো যেহেতু বন্ধ, তোমার দেখাচ্ছি ঘুরিয়ে। হাওড়া থেকে বাসে করে এলে পুলিশ ট্রেনিং সেন্টারে এই মোড়ে আপনাকে নামাবে। এই রাস্তা পার করে লাল বিল্ডিংটা পেরিয়ে ডান দিকে গলিতে 5 ফিট গেলে ইন্ডিয়ান মিউজিয়াম। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ এটা এশিয়াটিক সোসাইটি বিল্ডিং। আর ডান দিকে আছে পার্ক স্ট্রিট মেট্রো 3 নম্বর গেট, পাশে রুবি জেনারেল হসপিটাল, তার ঠিক পাশেই বাজার কলকাতার শোরুম, এবং তার পাশে মোড়ের উপরে জুডিও শপিং মল। এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি আনবো। আর আপনারা যারা মেট্রো করে আসবেন তারা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরোবেন। মনে রাখবেন 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হাঁটা পথে আপনি পেয়ে যাবেন ভারতীয় জাদুঘর। এই রাস্তা দিয়ে আমি 2 মিনিটেই চলে এলাম জাদুঘরে। পিছনে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। আর এখানে যেটা দেখছেন এটা হলো বিনামূল্যে ব্যাগ রাখার জায়গা। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এটা হলো প্রবেশ পথ। প্রবেশ পথের বাম দিক হলো টিকিট কাউন্টার। চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক। মোট 3টি কাউন্টার রয়েছে এবং প্রত্যেক কাউন্টারের সামনে এরকম টিকিট মূল্য মারা আছে। বিদেশিদের জন্য 500 টাকা, ভারতীয়দের জন্য 75 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, ক্যামেরার জন্য 118 টাকা, মোবাইলে ফটো তুলতে চাইলে 59 টাকা, এবং ভিডিও ক্যামেরা করতে চাইলে 5900 টাকা। জাদুঘর সকাল 10টায় খোলা হয় এবং বন্ধ হয় সন্ধ্যে 6টায়, এবং এটি প্রতি সোমবার বন্ধ থাকে। টিকিট কেটে নিয়েছি। দুজন অ্যাডাল্টের জন্য পড়লো 150 টাকা, আর মোবাইল ক্যামেরার জন্য 59 টাকা, অর্থাৎ 210 টাকা আমার থেকে নিল। এন্ট্রি গেট। এবার আমি ব্যাগ রেখে প্রবেশ করব। জাদুঘরে প্রবেশের সময় সবাইকে চেকিং করে তবে প্রবেশ করতে দেওয়া হয়। জাদুঘরে প্রবেশ করে আপনারা চেষ্টা করবেন ডান দিক থেকে ভ্রমণটা শুরু করতে। জাদুঘরটি 2টি তলে বিভক্ত। সম্পূর্ণ নিচের তলটি দেখে নিয়ে তারপর লাঞ্চ করে তারপর দ্বিতীয় তলা দেখব। ব্যাগ জমা দিয়ে দিলেও চেষ্টা করবেন বোতলটা নিয়ে আসতে। এখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে। ভ্রমণ শুরু করার পর করিডোরে দেখবেন এরকম ভারতের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত হাজার হাজার বছরের পুরানো বিভিন্ন মূর্তি সংগ্রহে রাখা হয়েছে। এগুলো ব্যাসল্ট এবং গ্রানাইট শিলারে তৈরি। মূল গেট থেকে ডান দিকে এসে পুরো করিডোর জুড়েই বিভিন্ন জায়গা থেকে আনা মূর্তি রয়েছে। এটা পুরাতত্ত্ব বিভাগের গ্যালারি। এখানে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত বিভিন্ন মূর্তিগুলোকে রাখা হয়েছে। এগুলির কোনোটার বয়স কয়েকশো বছর হলেও কোনোটার বয়স আবার 1000 বছরেরও বেশি। এখানে প্রায় কয়েকশো মূর্তি রয়েছে। আমি কয়েকটা ছবি তুলে ধরলাম, আপনার সময় নিয়ে দেখবেন। এর বৃত্তান্তও এর নিচে দেওয়া আছে, কখন কোথায় এটি পাওয়া গিয়েছিল। এটা দেখার পর চলে আসুন গান্ধার গ্যালারিতে। এই গান্ধার গ্যালারিতে রয়েছে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন সময়কে নিয়ে বানানো ভাস্কর্য। এগুলো আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল খনন করে পাওয়া গিয়েছিল। এছাড়াও এখানে কুষাণ ও গুপ্ত যুগের বিভিন্ন ভাস্কর্য সংরক্ষিত আছে। এটি হলো ভারহুত গ্যালারি। এখানে ভারহুতের বৌদ্ধ স্তূপ রাখা আছে। ভারহুত হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটি বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষগুলির জন্য বিশেষভাবে পরিচিত। এটি বিন্ধ্য পর্বতের কাছাকাছি অবস্থিত। এই বৌদ্ধ স্তূপটি খ্রিস্টপূর্ব 200 থেকে 300 বছর আগে নির্মিত হয়েছিল। এছাড়াও এখানে রয়েছে রেলিংয়ের টুকরো, যা প্রথম শতাব্দীতে নির্মিত। বিশ্বাস করা হয় এই রেলিং সেই বোধিবৃক্ষকে ঘিরে রেখেছিল যার নিচে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এইগুলো দেখা হয়ে গেলে চলে আসুন বাইরে। এবার আমরা প্রাণীবিদ্যা বিভাগে যাব। তার আগে দেখে নিন এরকম একটা পায়ের ছাপ। এই পায়ের ছাপটির বৃত্তান্ত নিচেই দেওয়া আছে। প্রাণীবিদ্যা বিভাগের অন্তর্গত এই স্তন্যপায়ী গ্যালারিতে কয়েকটি শতাধিক বছর প্রাচীন স্টাফড স্তন্যপায়ী প্রাণী, তাদের শিং, কঙ্কাল, মাথালখুরি ইত্যাদি রয়েছে।
এছাড়াও মানবদেহের কোষের গঠনেরও প্রজেকশন দেওয়া আছে। এখন যেটি দেখছেন এটি একটি গাছের জীবাশ্ম, যেটি প্রায় 50 থেকে 60 ফুট লম্বা। এটি থেকে চলে আসুন এর পাশেই অবস্থিত ভূতত্ত্ব বিভাগের শিলা ও খনিজ গ্যালারিতে। এখানে ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত কয়েক হাজার শিলা ও খনিজ পদার্থকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটা দেখা হয়ে গেলে আমরা এবার যাব জাদুঘরের নিজস্ব ক্যাফেটেরিয়াতে, যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করব। উপরে ওঠা সিঁড়ির পাশ থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাতেই পড়বে শৌচালয় এবং ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়া দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। এটা হলো ক্যাফেটেরিয়ার আশপাশের পরিবেশ এবং এটি হলো সেই ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়া প্রতি রবিবার বন্ধ থাকে এবং প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারও এটি বন্ধ থাকে। এখানে যে খাবারগুলি পাওয়া যায় তার একটি চার্ট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পথে ক্যাফেটেরিয়াতে প্রবেশ করার পর আপনারা যেটা খেতে যান এখানে টাকা জমা দিয়ে তার বিলটা সংগ্রহ করুন। বিল নেওয়া হয়ে গেলে আপনার এই খাবার কাউন্টারে চলে আসুন, সেখানে সেই বিলটা দেখে নির্দিষ্ট সেই খাবার সংগ্রহ করুন। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এক একটি প্লেট পড়ছিল 110 টাকা করে। খাবার সংগ্রহ হয়ে গেলে এইভাবে টেবিল পাতা আছে, এখানে চলে আসুন, যে কোনো টেবিলে বসে পড়ুন। ক্যাফেটেরিয়াটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আর খাবারের মানও খুব ভালো ছিল। 110 টাকায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এক কথায় বলতে গেলে সস্তায় পুষ্টিকর। খাওয়া শেষ হয়ে গেলে পূর্বে দেখানো ওই সিঁড়ি ধরে চলে আসুন দোতলায়। দোতলায় এসে প্রথমেই আমরা দেখব বাম দিকে অবস্থিত পোকা গ্যালারি। এই গ্যালারিতে ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন প্রজাতির পোকা ও তাদের বাসস্থান এবং তাদের বেঁচে থাকার যে ধরন সেটা দেখানো হয়েছে। এইগুলো দেখা হয়ে গেলেই আপনারা চলে আসুন এর ঠিক উল্টো দিকে অবস্থিত প্রাণীবিদ্যা বিভাগের অন্তর্গত স্তন্যপায়ী গ্যালারি। এখানে কাঁচের ঘরের মধ্যে মানুষসহ বিভিন্ন প্রাণীদের ডেমো করে রাখা আছে। এছাড়াও আকারে বড় যে সমস্ত প্রাণী তাদের কঙ্কাল এখানে রাখা আছে। স্থলভাগের যে সমস্ত বড় প্রাণী যেমন ম্যামথ, জিরাফ ইত্যাদি, এছাড়াও জলভাগের যে সমস্ত বড় প্রাণী যেমন ব্লু হোয়েল, তিমি, তাদের কঙ্কালও এখানে রাখা আছে। এছাড়া বিবর্তনের পথ ধরে আজকের দিনে সৃষ্টি হওয়া মানুষ, তাদেরও কঙ্কাল এখানে প্রজেকশন করা আছে। জাদুঘরটিকে যদি সম্পূর্ণরূপে দেখতে চান এবং উপভোগ করতে চান তাহলে একটা গোটা দিন লাগবে, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে চলে এলেন, তারপর বিকাল 4টে বা 5টার সময় ফিরলেন। জাদুঘরটির অবস্থান হলো কলকাতার চৌরঙ্গিতে। সদর স্ট্রিট এবং লিন্ডস স্ট্রিটের মাঝে জওহরলাল নেহরু রোডের ওপর অবস্থিত এই জাদুঘর। এর পূর্ব নাম ছিল এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম। 1976 সালে এশিয়াটিক সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু এবং প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সালে এই জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এছাড়া এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীরও ডেমো রাখা আছে। আপনারা এগুলো সময় নিয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। এইগুলো দেখা হয়ে গেলে আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দোতলা থেকে এই মিউজিয়ামকে ঠিক কেমন লাগে। এরপর চলে আসুন উদ্ভিদবিদ্যা বিভাগে। এই বিভাগে ভারতীয় গাছপালা, কাঠ, খাদ্যপণ্য, ঔষধি পণ্য, উদ্ভিজ্জ ফাইবার, তেল, তৈলবীজ এবং ভারতের বিভিন্ন ফসলের বিস্তারিত তথ্য আছে। এছাড়া এখানে একটি সুন্দর দেবী দুর্গার মূর্তিও রাখা আছে। অতীতে ভারতে কিভাবে চাষাবাদ হতো তার নমুনাও এখানে চিত্রায়িত করা রয়েছে। এগুলো দেখে চলে আসুন এর পাশেই অবস্থিত জীবাশ্ম গ্যালারিতে। এখানে প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল অর্থাৎ জীবাশ্ম 340 কোটি বছর থেকে 10,000 বছর পূর্বেকার তুষার যুগের প্রাণী ও উদ্ভিদদের ধ্বংসাবশেষ জীবাশ্মরূপে সংরক্ষিত আছে। প্রায় সমস্ত জীবিত প্রাণীগুলোরই জীবাশ্ম সংরক্ষিত রয়েছে এবং অনেক প্রাণীর জীবাশ্ম সংগৃহীত রয়েছে এখানে, যারা পৃথিবীতে বর্তমানে বিলুপ্ত। জওহরলাল নেহরু রোডের উপর নির্মিত এই বিল্ডিংটি ব্রিটিশ সরকার 1875 খ্রিস্টাব্দে 1,40,000 টাকা ব্যয় করে নির্মাণ করে দেয়। দ্বিতলে মহারানী ভিক্টোরিয়ার একটি প্রস্তর মূর্তিও প্রতিস্থাপিত আছে। এরপর আপনারা চলে আসুন মুদ্রা গ্যালারিতে। জাদুঘরের বিশেষ আকর্ষণ এই মুদ্রা গ্যালারি। এই গ্যালারিতে রয়েছে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত 52,000-এর বেশি মুদ্রার একটি অদ্বিতীয় সংগ্রহ। এরপর আপনারা চলে আসুন শিল্পকলা বিভাগের অন্তর্গত মুঘল চিত্রকর্ম বিভাগে। এই গ্যালারিতে আপনারা কয়েকশো ছবির সংগ্রহ দেখতে পাবেন।
1526 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া মুঘল সাম্রাজ্য, যার প্রথম সম্রাট বাবর, সেই থেকে 1857 খ্রিস্টাব্দে শেষ হওয়া মুঘল সাম্রাজ্য, যার শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সেই পর্যন্ত বিভিন্ন চিত্রকর্ম এখানে দেখতে পাবেন। এগুলো থেকে চলে আসুন মিশর থেকে আনা 4000 বছরের পুরানো একটি প্রাচীন মিশরীয় মমি দেখতে। মানে এটা মিশরের ইজিপ্টের রুম। এখানে 4000 বছরের পুরানো অরিজিনাল মমি সাহিত্য আছে। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোভাবে অ্যালাউড নয়, সেজন্য ফটো তুলতে পারলাম না। ওই রুমের ভিতরটা ভীষণ ঠান্ডা ছিল এবং মিশর থেকে আনা একটি মিশরীয় মমি ওখানে রাখা আছে। এছাড়াও মিশরীদের প্রাচীন শিল্পকর্মেও ওখানে সজ্জিত রাখা আছে। ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম এই জাদুঘরটি দর্শকের মনকে নিয়ে যায় হাজার হাজার বছরের পুরানো ইতিহাসের যুগে। ইতিহাসের বিভিন্ন যুগের বিভিন্ন দ্রব্য দেখতে দেখতে মনে হবে যেন আপনিও টাইম মেশিনে চেপে যুগ বদলাচ্ছেন। এরপর আপনারা চলে আসুন প্রাণীবিদ্যা বিভাগের অন্তর্গত বিহঙ্গ বীথিকা বা পাখি গ্যালারিতে। এই পাখি গ্যালারিতে বিভিন্ন পরিযায়ী পাখির নমুনা, তাদের বেঁচে থাকার ধরন এবং বাস্তুতন্ত্র ইত্যাদির নমুনা রাখা আছে। এই পাখি গ্যালারির পাশে রয়েছে মাছ গ্যালারি। এই মাছ গ্যালারিতে বিভিন্ন সামুদ্রিক মাছের ডেমো রাখা আছে। এছাড়া বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে জলীয় দ্রবণের মাধ্যমে জীবন্ত অবস্থায় সংরক্ষিত করে রাখা আছে। এগুলো দেখা হলে চলে আসুন বয়ন শিল্প বিভাগে। এই বিভাগে ভারতের বিভিন্ন প্রদেশে ব্যবহৃত শাড়ির প্রজেকশন করা আছে। এর পাশেই রয়েছে হস্তশিল্প গ্যালারি। এখানে সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে। এগুলো মূলত বৌদ্ধরা ব্যবহার করত। এছাড়াও এখানে সুদৃশ্য নটরাজ মূর্তি, দেবী দুর্গার মূর্তিও আছে। একটি বিশেষ পরামর্শ হলো, যেহেতু শীতকালে ভীষণ ভিড় হয়, তাই আপনারা চেষ্টা করবেন অনলাইনে জাদুঘরের নিজস্ব ওয়েবসাইটে টিকিট কেটে এলে সেই ভিড় আপনারা এড়াতে পারবেন। জাদুঘরে প্রবেশ করার পর ডান দিকেই রয়েছে মিউজিয়াম শপ। এখানে ম্যাগাজিন, শিশুদের জন্য বই ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও ছবি, পোস্টকার্ডও বিক্রি হয়। আর যে বিশেষ টিপসের কথা আমি পূর্বে উল্লেখ করেছিলাম, সেটি হলো এখানে কিন্তু বিনামূল্যে গাইডের সুবিধা রয়েছে। আপনারা যদি গাইড নিতে চান তাহলে তথ্য ডেস্কে যোগাযোগ করে গাইড নিতে পারেন। এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।